শুভ সকাল টিনা। শুভ সকাল আজমির। দর্শক শুভ সকাল, নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। শুরু করছি প্রতিদিনের সকালবেলার আয়োজন সকালে বাংলাদেশ। যমুনার পর্দায় 1 ঘন্টা আমাদের এই আয়োজন চলতেই থাকবে এবং নিশ্চয়ই 1 ঘন্টা আপনাকে আমাদের সাথেই পাচ্ছি। এবং নিশ্চয়ই আজকের সারাদিনের যে প্ল্যান, আপনার কাজকর্মে সব কিছু গুছিয়ে নিয়েছেন, আগে থাকতে প্ল্যান করে নিয়েছেন। এতে করে কিছু ওয়েস্টেজ টাইম থেকে আপনার সময়গুলো, মুহূর্তগুলো মুক্তি পাবে এবং একই সাথে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে ভালো থাকবেন। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনার জন্যই আমাদের সর্বোচ্চ আয়োজন এবং আপনাকে জানানোর জন্যই আমাদের নানা রকমের ইনফরমেশন রয়েছে, আমাদের এই শোতে নানা রকমের আয়োজন রয়েছে। সেটাই। আর আমি কি বলবো খুঁজে পাচ্ছি না, কারণ হচ্ছে মানে যখন থেকে শুরু করলো শ্বাস টাস না নিয়ে তত করে বলে গেল। বিশ্বাস করো আমি শ্বাস নেই, আমি শ্বাস নেই, সব বলে ফেলেছে। যাকে আমরা আমাদের মূল আয়োজন শুরু করছি। শুরু করার আগে অনেক দিন ধরে আমরা যেখান থেকে একটুখানি নিজেদেরই মনে হচ্ছে ডিটাচ আমরা খুব কম করে বলি, যেখানে যে একটাই মাধ্যম, মানে এখানের 1 ঘন্টা লাইভের বাইরে আমরা যেখানে আপনাদের সাথে সরাসরি কানেক্টেড থাকি, যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজের অ্যাড্রেসটা বলে দিই, যেটা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। এখানে হচ্ছে আপনারা আমাদেরকে জানাতে পারবেন আপনাদের যত কথা, আপনাদের মতামত, আমাদের সম্পর্কে আপনাদের সাজেশন এন্ড অল দ্যাট। আর এটা হচ্ছে সেই স্ক্রিন যেখানে এখন আমি আমার নাম বলতে যাচ্ছি, কারণ নামটা বলা হয়নি। আমার নাম আজমির হাসান কনক এবং টিনা নন্দী, সাথে থাকবে 1 ঘন্টাই। আর প্রতিদিন থাকে বাংলাদেশে নানা রকমের আয়োজন। প্রতিদিন যমুনার সকালের বাংলাদেশেও থাকে সেই আয়োজনগুলোর খবর নিয়ে একটা আয়োজন, এবং সেটা হচ্ছে টুডেইজ ডায়েরি। তো দর্শক, আমরা একটা কাজ করি, এখন আমরা জানিয়ে দিই বরং যে আজকে সারা বাংলাদেশে কোথায় কি হবে, যেন আপনি একটু সময় ম্যানেজ করতে পারেন, একটা প্ল্যানের মধ্যে নিয়ে আসতে পারেন আজকে ইভেন্টস। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সন্ধ্যে 7টায় থিয়েটার আর্ট ইউনিকের নাটক কোর্ট মার্শালের প্রদর্শনী রয়েছে। আবারও একটা ঢাকার আয়োজনের খবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা 7টায় নান্দনিক নাট্য সম্প্রদায়ের নাটক ক্লিওপেট্রার প্রদর্শনী রয়েছে। ঢাকার আরেকটি আয়োজনের কথা জানাতে চাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী জয় বাবা ফেলুনাথ সকাল 7:30টায় চার্লি চ্যাপলিন চলচ্চিত্র সপ্তাহ উৎসব থিয়েটার হলে সন্ধে 7:30টায় অনুষ্ঠিত হবে। বাহ। এরপরে সিলেটের খবরে যাচ্ছি। হাফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে ও জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল সিলেটের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার একটি আয়োজন রয়েছে, যেটা হচ্ছে 4 আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে 10 দিন ব্যাপী। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স, এটা দেয়া হবে। বগুড়া সোমবার থেকে শুরু হয়েছে বিশ্ব বাংলা কবিতা উৎসব 2014। বগুড়ার ঠেঙ্গামারা গ্রন্থাগার মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করবেন কবি অসীম সাহা, এবং আজ এই উৎসবের শেষ দিন। তাহলে আসলে উদ্বোধনটা করে ফেলেছে, বিষয়টা এরকম ছিল, হয়তো বা কোনো স্লিপ অফ টাং বা মিস্টেকলি এখানে ভুল দেয়া ছিল। আয়োজন যেটা রয়েছে সেটা শেষ দিন, মানে এবং উদ্বোধন করা হয়ে গেছে ওটা। হ্যাঁ, এবং শেষ হবে আজ। আর এবার পাবনার দিকে যাই। পাবনার খবর। পাবনার চটমোহর ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিওর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার বিলকুরলিয়ার পাড়ে আজ হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল 10টায় ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হবে। এই ছিল আমাদের আজকের মোটামুটিভাবে আমরা জানিয়ে দিলাম বেশ কয়েকটা আয়োজনের কথা। বিভিন্ন জায়গায় বগুড়া, পাবনা, ঢাকা, সিলেট এসব জায়গায় রয়েছে আজকে বিভিন্ন অনুষ্ঠান। তো আজমির রোজ যেটা বলে যে আপনারা কিন্তু সময় সুযোগ করে চলে যেতে পারেন এগুলোতে, যাতে এই আয়োজনগুলো যারা রাখে আয়োজকরা, এই আয়োজনগুলো সফল হয় যেন। সেটাই, মানে কারণ কি একটা মানুষ এক্সপেক্ট করে যে আমরা এদের জন্য আয়োজন করেছি, তখন দেখা যায় যে কিছু এক্সপেক্টেড পিপল আসলো, এর বাইরেও যদি কিছু মানুষ যায় তখন কিন্তু আরো বেশি প্রাণবন্ত হয়ে যায় আয়োজনটি, তাই না? এবং দেখা যায় যে কটা উদ্যোগের কথা আমরা জানালাম সবগুলোই মোটামুটি ভাবে কিন্তু ভালো উদ্যোগ। তো এগুলো যদি সফল হয়, আয়োজকরা হয়তো ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীতে এরকম আরো সব উদ্যোগ নিতে পারবেন। সেটাই। এর বাইরে বলে রাখি যে দর্শক, আপনারা চাইলে আপনার এলাকার কোনো একটি ইভেন্ট যেটা সামনে হতে যাচ্ছে সেটি আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই ইনফরমেশন অবশ্যই ভ্যালিড হতে হবে, এবং সেটি জানানোর জন্য টিনা শুরুতেই কিন্তু বলে দিয়েছে যে সকালে বাংলাদেশ Facebook/সকালে বাংলাদেশ, সেখানে আপনারা আমাদেরকে ইনবক্স করে জানাতে পারেন। আমাদের টিম অবশ্যই সেটি বিবেচনায় রাখবে।
আর টিনা, গতকালকে একটা প্যাথেটিক ঘটনা ঘটেছে, সেটা নিয়ে হ্যাঁ, লঞ্চ সারা ডুবি। সংবাদপত্রগুলোতে কিন্তু মোটামুটি অনেক ধরনের শিরোনাম সংবাদপত্র, করেছে সংবাদ। তারপরে হ্যাঁ ইলেকট্রনিক্স মিডিয়াগুলো একদমই শিরোনামে উঠেছে আমরা আসলে এসেছে। বারবার বলছিলাম টিনা, তোমার মনে আছে 20 রোজার পর থেকেই বলছিলাম যে আপনারা দয়া করে ভালো করে যাবেন, সতর্কভাবে যাবেন। আসলে না, একটা লঞ্চ যখন ডুবি হয়, ওই মানুষগুলো, যাত্রীগুলোর হাতে আসলে কতটা থাকে, তাদের আসলে ওরকম ভাবে হাত থাকে না। একটা জিনিস কেউ কিন্তু চায় থাকে না টিনা, লঞ্চটা ডুবে যাক। সেটা আমরা হচ্ছে গিয়ে যখন তুমি উঠছো 150 জন বা 200 জনের লঞ্চে, যখন তুমি ওভারলোড হয়ে উঠছো, তখন কিন্তু সেটা কিন্তু তোমাকে জোর করে তোলা হচ্ছে না, তুমি কিন্তু কিন্তু স্বেচ্ছায় উঠছো। অবশ্যই, কিন্তু এর পেছনে আরো একটা যেটা থাকে, আমি যখন টিকিট কাটছি, আমি হয়তো আমার বাসায় বসে টিকিট কনফার্ম করছি বা ওখানে টার্মিনালে যেয়ে কনফার্ম করছি, আমি কিন্তু যতক্ষণ না মানে আনটিল আমি ওখানে উঠছি বা যাচ্ছি বা ছাড়ার কিছু সময়ের আগে অবধি কিন্তু আমি বুঝতে পারছি না আসলে যে কতজন লোক এখানে যাত্রী হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা যাত্রী তাদের থেকে বেশি অথরিটিস, কনসার্নড অথরিটি যারা বা লঞ্চ মালিক যারা, ওই সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ, তাদেরকে সতর্ক হতে হবে যে আমি এই 200টা প্রাণ বা 100টা প্রাণের দায়িত্ব আমার হাতে। ঠিকই বলেছো তুমি, এবং ওই জায়গাটাতেও এছাড়া প্রত্যেকটা মানুষের সচেতনতার জায়গাটাও অবশ্যই, সময়ের অবশ্যই। থেকে জীবনের, সচেতনতার মান আমি নাই। লঞ্চে উঠতে যাচ্ছি তখন আমি দেখছি যে অনেক মানুষ, আমি তখন ডিসিশন নিলাম আমার জীবনের দাম আছে, আমার প্রতি আমার পরিবারের একটা অধিকার আছে, আমার নিজের অনেক দায়বদ্ধতা বাঁচতে আছে, হবে, right? হ্যাঁ, আমি যাব না। ঠিক আছে, স্কিপ করা যায়। যাই হোক, আমরা চাই না যে আর কোনো ধরনের ঘটনা ঘটুক এই ধরনের, চাই না বলার পরেও আসলে কেন যে এই ঘটেই যায়, ঘটনাগুলো ঘটে এক্স্যাক্টলি যাচ্ছে। ঘটেই যায়। এবার যাই হোক, আমরা হ্যাঁ নিউজপেপার হাতে নিলাম যখন, সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। শুরুটা আমিই করছি আজমির। প্রথম আলো শুরুতেই আছে আমার হাতে, একই কথা যেটা বলছিলাম আমরা এক্ষুনি, সেই লঞ্চেরই খবর শিরোনাম হয়ে উঠে এসছে প্রথম আলোতে, যেটা বলছে অব্যবস্থাপনার বলি নিরীহ যাত্রীরা, 300 যাত্রী নিয়ে লঞ্চ ডুবি, দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ 125। 2 দশকে, এখানে একটা জরিপ দেখিয়েছে প্রথম আলো যেটা বলছে 2 দশকে নিখোঁজ ও মৃত্যুর খতিয়ান 1994 থেকে 2014 পর্যন্ত সরকারের হিসাব অনুযায়ী 389টা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বেসরকারি হিসেবে দেখাচ্ছে 658টা, যেটা কিন্তু আসলে হিউজ। আর এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সকালে সবাই ছিল, দুপুরে চোখের জল, অনিয়মী লঞ্চডুবির প্রধান কারণ, এটাও বলছে প্রথম আলো। এবং পাশে যেটা করেছে সেটা হচ্ছে 20 বছরে মৃত্যু 5,500, নিখোঁজ 1500। এই গেল লঞ্চ ডুবির খবর এবং দুর্ঘটনা নিয়ে প্রথম আলো করেছে, পুরো প্রথম পাতা জুড়ে এটাই করেছে প্রথম আলো। এরপরে যেটা করছে সেটা হচ্ছে সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা, গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা শঙ্কিত, যেহেতু নীতিমালার একটা মানে খসড়া চূড়ান্ত হয়েছে তাই নিয়ে বলছে প্রথম আলো। ব্যাস, পরেরটায় চলে যাও। দৈনিক যুগান্তর রয়েছে আমার হাতে এবং দেখতে পাচ্ছি সর্বপ্রথম বাম দিকে রয়েছে পদ্মা সেতু প্রসঙ্গে অর্থমন্ত্রীর আপত্তি নাকচ করলেন প্রধানমন্ত্রী। তার ডান দিকে সচিত্র প্রতিবেদন, যেখানে একজন মা কাঁদছে পদ্মার দিকে তাকিয়ে, এরকম একটা ছবি, এবং তার নিচে লেখা আছে পদ্মার তীরে হাজারি, 300 যাত্রী নিয়ে লঞ্চ ডুবি, 5 লাশ উদ্ধার, শতাধিক নিখোঁজ। এবং তার ডান দিকে রয়েছে দুদকের মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য, শওকতের দখলে আইনুরের প্লট। নিচে রয়েছে যে কারণে বারবার দুর্ঘটনা, 7টি কারণ তুলে ধরেছে দৈনিক যুগান্তর। এবং একটু নিচের দিকে দেখতে পাচ্ছি ফ্রি স্টাইলে ইংলিশ স্কুল, তথ্য সংগ্রহে শুরু হচ্ছে চিরুনি অভিযান। এবং তার নিচের দিকে খুব ইম্পর্টেন্ট আরেকটি ইস্যু টিনা, সেটা হচ্ছে জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদন, বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনায় প্রচার কম। মোটামুটি শেষ করলাম। আচ্ছা, পরেরটায় চলে যাই। এরপরে দৈনিক ইত্তেফাক রয়েছে আমার হাতে। ইত্তেফাকও শুরুতেই পদ্মার লঞ্চডুবি নিয়ে বলছে পদ্মায় লঞ্চডুবি, নিখোঁজ শতাধিক, মাওয়া লঞ্চ ঘাটে শোকের মাতম। আর এর পরেও আরও একটা প্রাসঙ্গিক খবর, এটাও জরিপ, যেটা বলছে ত্রুটিপূর্ণ নকশায় লঞ্চ নির্মাণ, বেড়েই চলেছে দুর্ঘটনা। আর এরপরে যেটা পড়তে চাই সেটা হচ্ছে ওই যে জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া যেটা মন্ত্রিসভায় অনুমোদন করা হলো, সেটা নিয়ে ইত্তেফাক বলছে টকশোতে বিভ্রান্তিকর তথ্য দেয়া যাবে না। এই তো ঠিক আছে, দৈনিক সমকাল আমার হাতে, পড়বো কি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, পদ্মা পাড়ের বুক ফাটা কান্না, কাঁদছে মানুষ, নিচে ছবি আছে। এবং তার ডান দিকে দেখতে পাচ্ছি বেদনার গুরুভার সারা জীবন। তার নিচে রয়েছে প্রবল স্রোতে উদ্ধার কাজ ব্যাহত, 6 জনের লাশ মিলেছে।
সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভা অনুমোদন, মোটামুটি এগুলাই ছিল। এগুলোই ছিল। এরপরে আমার কাছে আছে দ্য ডেলি স্টার। ডেলি স্টারও এই লঞ্চ ডুবির খবরই করেছে শিরোনাম, যেটা বলছে another launch disaster in Padma, more than 100 feared dead, only 2 deaths confirmed, many trapped in sunken overcrowded vessel, এটা বলছে। আর এরপরে হচ্ছে গিয়ে খসড়া নিয়ে বলছে, সেটা বলছে স্ট্রিক্ট মনিটরিং, প্লেন্টি অফ স্কোপ ফর মিসইউজ, ক্যাবিনেট ওকেজ ড্রাফট ন্যাশনাল ব্রডকাস্ট পলিসি। এই তো। যাই হোক, তাহলে একটা বিষয় কিন্তু সবগুলো পত্রিকায় পদ্মার লঞ্চ ডুবি একদম, ছাড়াও পদ্মায় লঞ্চ ডুবি সম্প্রচার একদম নীতিমালার, শিরোনামে। হ্যাঁ, সম্প্রচার নীতিমালার মন্ত্রিসভা অনুমোদন এর কথা, এবং বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ইনক্লুডিং যমুনা টেলিভিশন 24 ঘন্টা প্রোগ্রাম সহ আমাদের তথ্যমন্ত্রী সাহেবকে নিয়ে আসা হয়েছিল, এবং সেখানে কিন্তু বেশ কিছু ব্যাপার তুলে ধরা হয়েছিল, এবং তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে এটা পুনঃ বিবেচনার একটা সুযোগ রয়েছে, যে যে জায়গাগুলোতে কনফিউশন আছে। সাংবাদিকরা বলছেন যে কিছু কিছু জায়গা অস্বচ্ছ অবস্থায় মন্ত্রিসভা এটাকে অনুমোদন দিয়েছে। সেটাই। তো এবং সবথেকে এই যে টকশোর ব্যাপারটা উঠে এলো, বিভ্রান্তিকর কোনো তথ্য দেয়া যাবে না, সেটাই। উস্কানিমূলক কিছু সম্প্রচার করা যাবে না, এই সব কিছুই রয়েছে। এছাড়া বিজ্ঞাপনের উপরেও কিছু নীতিমালা রয়েছে। তো সবকিছু মিলিয়ে এটাকে লিড করেছে সবগুলো দৈনিক। এছাড়া গাজাও মোটামুটি দেখলাম, আমরা হ্যাঁ, ঠিকমতো গাজা তো আমরা পড়তে আজকে পারলাম না সবগুলো। পড়লাম না, কারণ হচ্ছে পদ্মা নিয়ে এত হিউজ আয়োজন ছিল। প্রথম আলোতে যেরকম দেখলাম আরো আছে, যেরকম ওরা পদ্মা নিয়ে 2-3টা শিরোনাম করেছে, তার পাশে জরিপও দেখিয়েছে যে লাস্ট কত ইয়ার্সে কতগুলো দুর্ঘটনা হয়েছে, সরকারি হিসাব, বেসরকারি তাই। হিসাব। একটা নিউজ পেপার ইত্তেফাক বলছে যে ত্রুটিপূর্ণ একটা প্যাটার্ন থাকে, তার জন্য মানে এই সব কিছু জায়গায় আমরা বোধহয় অনেকক্ষণ কথা বলে ফেললাম। প্রথম বিরতিটা নিয়ে ফেলি। দর্শক, আমাদের প্রথম বিরতিটা নিয়ে নিচ্ছে, চট করে ফিরে আসবো, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। দেখছেন সকালের বাংলাদেশ যমুনার পর্দায়, এবং প্রতিটা ব্রেকের পরে, অন্ততপক্ষে ফার্স্ট ব্রেকের পরে আমাদের সাথে যুক্ত হন একজন অতিথি। সেই অতিথির সাথে আমরা কথা বলি, জানতে পারি অতিথির সম্পর্কে এবং নানা বিষয়। আজকেও আমাদের স্টুডিওতে আমাদের পাশে রয়েছেন একজন সম্মানিত অতিথি, যিনি আছে একটা ইন্টারন্যাশনাল এডুকেশন নিয়ে কথা বলবেন, এবং ইন্টারন্যাশনাল এডুকেশনের একটা জায়গা নিয়ে কথা বলবো আমরা, যে জায়গাটাতে রয়েছে বেশ ভালো রকমের সম্ভাবনা। এবং আমাদের সাথে আজকে কথা বলার জন্য স্টুডিওতে এসেছেন তিনি হচ্ছেন জারিফ তামান্না মতিন, কান্ট্রি ম্যানেজার সিমা বাংলাদেশ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি এবং আমরা সবাই ভালো আছি। সকালবেলা কি ওঠা হয় সাধারণত? আই এম অ্যাকচুয়ালি আ ভেরি আর্লি রাইজার। মানে সকালবেলা যদি ঠিকমতো ওঠা হয় তাহলে দিনটা ভালো করে শুরু হয়। সো ফ্রম চাইল্ডহুড ইট হ্যাজ বিন আ প্র্যাকটিস। আচ্ছা, ভীষণই ভালো প্র্যাকটিস ইউ ডিড। কারণ হচ্ছে আমাদের মানে হয় না, যত দিন এগোচ্ছে দেখা যাচ্ছে রাত সবাই বেশি জাগছে, দিনে বেশি করে ঘুমাচ্ছে। হিসাব পুরো উল্টাটা আমার বাসায়। মানে আমি যতই রাত জাগি, আই হ্যাভ টু ওয়েক আপ বাই 7 AM. So it is a good practice at my place. And আমার 5 বছরের মেয়েও আমার 5 বছরের মেয়েরও একই প্র্যাকটিস। সো যখন মা উঠবে, বাবা উঠবে, তখন সে উঠে পড়ে। খুবই ভালো অভ্যাস আপনি করিয়েছেন আপনার বাচ্চাকে। এবং আচ্ছা, শুরুতেই আজমির কিছু জানতে চাও নাকি আমি শুরু করব? তোমার কি কোনো প্রশ্ন চলে এসেছে? তাহলে আমি সেটাকে বাধাগ্রস্ত করব না। না, তুমি শুরু করো, পরে যাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমি বললাম সিমা, CIMA, এটা মূল অ্যাব্রিভিয়েশনটা জানতে চাচ্ছি। সিমা অ্যাব্রিভিয়েশন হলো চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। ইটস এ UK বেসড প্রফেশনাল ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটা 100 বছর ওল্ড। বাংলাদেশে আমরা যাত্রা শুরু করেছি 2011-তে। সো এই অগস্টে আমাদের 3 বছর হবে। And it's a qualification, it's a professional qualification on management accountancy, but focused more about management business. So judio we have accountancy in the abbreviation, people might take it like it's a more accounting related qualification, but it's actually management accountancy with the sole focus on business. আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই শিক্ষার অধীনে কারা আসতে পারে?
আমাদের কোয়ালিফিকেশনের এন্ট্রি রুটগুলো ডিফারেন্ট আছে, যেমন ইসা 15 পেপার্স কোয়ালিফিকেশন, যেখানে 5টা হলো 5 বেসিক ফাউন্ডেশন লেভেল, যেখানে এইচএসসি বা এ লেভেল শেষ করে ছাত্ররা আসতে পারছে। অ্যান্ড দেন উই হ্যাভ আদার এন্ট্রি রুটস ফর বিবিএ গ্র্যাজুয়েটস, যে কোনো ইউনিভার্সিটি বিবিএ গ্র্যাজুয়েটস দে ক্যান স্টার্ট অফ সিমা, ওখানে তারা পাচ্ছে অ্যারাউন্ড 5টার মতো ওয়েভার পাচ্ছে। দেন এমবিএ গ্র্যাজুয়েটসরাও আসতে পারছে। এমবিএ করা থাকলে সিমাতে একটা মানে ভেরি লুক্রেটিভ সুযোগ আছে, যেটা হলো যে আপনাকে 15টা পেপার থেকে অনলি 11টা পেপার ওয়েভ পাবেন, অনলি 4টা পেপার করতে হচ্ছে। সো এই সুযোগটা এমবিএ হোল্ডার্সদের জন্য আছে, প্লাস প্রফেশনালসরাও আসতে পারছে। প্রফেশনালস বলতে যেটা বলছি যে আইসিএমএবি লোকাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস যারা আছে, আইসিএমএবি অ্যান্ড আইসিএবি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, ওনারাও আসতে পারছে। সো ইটস আ কোয়ালিফিকেশন হুইচ হ্যাজ ওপেন এন্ট্রি রুটস ফর ডিফারেন্ট টার্গেট গ্রুপস। গুড। আচ্ছা, ভেরি গুড। তো প্রফেশনালদের কথা বললেন যে প্রফেশনালরাও এখানে আসতে পারছে, এবং এমবিএ যারা মানে অলরেডি করা আছে ওরা 11টা ওয়েভ পেয়ে যাচ্ছে, মানে আর 4টা পেপার করলেই হচ্ছে। এবার একটু আমি আসতে চাচ্ছি, এই প্রোগ্রামটা তো ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? বাংলাদেশের স্টুডেন্টরা কিরমভাবে এটাকে মানে কতখানি ফেসিলিটেট করবে সীমা, কিরকম আচ্ছা। অপরচুনিটি থাকছে বাংলাদেশি স্টুডেন্টদের Okay. জন্য? You see, it's a qualification which gives you a global passport, because এই qualification করে আপনি বিশ্বের যে কোনো দেশে যে you can further continue the study. Like বাংলাদেশে যদি কেউ রেজিস্টার করে স্টুডেন্ট হিসাবে and ভাবলো যে না আমি এখন পরীক্ষাটা দেবো রাশিয়াতে যে, অথবা I will go and give the exam even in Canada, they can do it. And opportunity যেটা আছে যে we have ample of opportunities for different target groups, and যেটা বলেছি যে MBA students can give the MBA তে actually একটা assessment exam দিতে হয়। ওই এক্সামটা পাশ করার পরে কিন্তু তারা এই 11টা পেপার ওয়েভ পাচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে এমবিএ হোল্ডার্স অ্যান্ড আদার প্রফেশনালস যারা সীমা পড়তে পারবে, তাদের সুযোগ সুবিধাটা হলো যে যে কোনো ওয়ার্ল্ডের এনি এমপ্লয়ার্স ক্যান রিকগনাইজ দেয়ার স্কিলস। সো দ্য মোমেন্ট ইউ আর আ সীমা মেম্বার, ইউ হ্যাভ আ স্পেশাল টাইটেল বিফোর ইউর নেম. So Acha. any employers around the world will recognize you by this title, and they Acha. will know that you have these skills which is required for finance and specialized role in the finance. আচ্ছা, তার মানে যখন ওই টাইটেলটা থেকে রিকগনাইজ করতে পারছে যে ইনি সীমা মেম্বার। SEMA member. Right. And not necessary that one has to be a SEMA member. Part qualified হয়ে থাকলেও কিন্তু একটা, বিকজ আমাদের কোয়ালিফিকেশনের 15টা পেপারের মধ্যে যেটা আছে যে প্রত্যেকটা লেভেলকে আমরা 3টা ভাগ করেছি। So we have an operation level, we have a management level, we have a strategic level. So operation level is very tuned to the operation related jobs, like you know যারা operation very executive level-এ আছে যারা, তাদের জন্য এই levelটা is very tuned. Then managerial level is very tuned to the managerial positions of a job. And then also the strategic level is more about the C-suites, like you know the CFOs and the CEOs and the CHROs. They are the one who really tunes to that level. সো যে কারণে বলছি যে এই কোয়ালিফিকেশনটা আপনাকে এক একটা লেভেলে দে আর গিভিং গ্রুমিং ইউ, অ্যান্ড প্রত্যেকটা লেভেল শেষ করার পর একটা সার্টিফিকেট পাচ্ছে। সো ইফ এনিওয়ানস নট ইভেন আ সিমা মেম্বার, দে ক্যান বি আ সিমা ডিপ্লোমা কমপ্লিটেড অর অ্যাডভান্স ডিপ্লোমা কমপ্লিটেড, অ্যান্ড বাই দিস এমপ্লয়ার্স উড নো ইউ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড. So we have different employers around the world, like you know we have around 100 corporate partners such as Unilever, BAT, Nestle, GSK. So all these big fours, jara big fours ache, so KPMG and all other big fours, and as well as the big corporates, anytime they get to see that if the student or the potential candidate is a SEMA qualified, they will give a special preferences. আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মোটামুটি এভাবেই যদি বলে ফেলি যে আপনারা বেসিক্যালি টিউশন প্রোভাইডার। No, we are the branch office of the head office, which is in UK. Okay. So we give information. Yes. তাহলে স্টাডিটা তারা এবং এক্সামস স্টাডিটা যেটা হচ্ছে যে আমাদের কিছু লিস্টেড কলেজেস আছে। সো বাংলাদেশে আমাদের যেমন লার্নিং পার্টনার আছে LCBS ঢাকা ধানমন্ডিতে, অ্যান্ড উই হ্যাভ পেজ মার্ক। এই ইনস্টিটিউটগুলোতে যে স্টুডেন্টস ক্যান স্টাডি দ্য কোয়ালিফিকেশন। সো ওখানে যে তারা পড়ছে অ্যান্ড পরীক্ষাটা দিচ্ছে ব্রিটিশ কাউন্সিলে। সো ঠিক এই বছর পর্যন্ত, এই বছর নভেম্বর পর্যন্ত এক্সামস আর রিটেন exams বছরে 2বার হচ্ছে, মে and নভেম্বরে. So this is the last exam SEMA's it's a pen and paper exam occurring in November. After that we are changing the syllabus. So the exams the transition is changing. So next year থেকে যেটা হবে যে পুরো পরীক্ষাটা চলে যাবে অনলাইনে। So যে কোনো ছাত্র যে কোনো সময়ে they can sit for the exam globally online থেকে।
সো স্পেসিফিক আর কোনো টাইম লাইন থাকছে না যে ঠিক এই সময় দিতে হচ্ছে। কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করতে হ্যাঁ, পড়াশোনাটা কমপ্লিট করতে কতদিন হ্যাঁ, লাগছে? জি। আচ্ছা, এইটা কতদিন হলো থেকে কতদিন? পড়াশোনাটা কমপ্লিট করছে অ্যাকচুয়ালি অ্যাট দ্য পেস অফ দ্য স্টুডেন্ট। সো কেউ যেহেতু আমরা বলছি যে প্রফেশনাল কোয়ালিফিকেশন, উই বিলিভ লাইক প্রফেশনালসরাও এটা করছে যারা চাকরির পাশাপাশি কোয়ালিফিকেশনটা করছে, অ্যান্ড উই অলসো হ্যাভ আ টার্গেট গ্রুপ যারা এইচএস এন লেভেল শেষ করে করছে, তাদেরকে আমরা ধরে নিচ্ছি তারা পুরো কোয়ালিফিকেশনটা অ্যাট আ স্ট্রেচ অফ 2 to 3 years এর মধ্যে শেষ করছে। সো ইটস মোর অ্যাবাউট লাইক ইটস ডিপেন্ডস অ্যাট ইউর ওন ক্যালিবার, যে আপনি কতটুকু পেস নিয়ে কতটুকু নিজের দক্ষতায় ইউ ক্যান ফিনিশ দ্য কিন্তু কোয়ালিফিকেশন। সেক্ষেত্রে ইনস্টিটিউশন থেকে কি কোনো ফোর্স নেই যে আপনার এত দিনের মধ্যে শেষ করতে হবে বা মিনিমাম এত দিনের থেকে এতদিন স্টে করতে পারবেন? We encourage, see, professional qualification and academic qualification has a very distinguished difference. Right. The difference is like professional qualification always keeps you updated because আমরা যেটা বলছিলাম আমি যে আমাদের সিলেবাসে চেঞ্জ হয়, আমরা every 4 to 5 years পর we change the syllabus and we sit down with around 4,000 employers around the world. And this time we have traveled from Seattle to Sydney. And we have spent around 70 million pounds to change the syllabus because we do an extensive research. We talk to the employers and ask them what kind of skills they want in the finance role because businesses are changing every time. So ওই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা সিলেবাসটাকে চেঞ্জ করি and ওই সিলেবাসের চেঞ্জের সাথে সাথে স্কিলস গুলো চেঞ্জ হচ্ছে স্টুডেন্টসের, যেমন এখন স্টুডেন্টসদেরকে পুরো পরীক্ষাটা দিতে হচ্ছে অনলাইনে। সো আমাদের থেকে যেটা হয় যে উই হেল্প স্টুডেন্টস টু প্রোগ্রেস বিকজ দ্যাটস ওয়াই উই হ্যাভ এক্সাম টেকনিক সেশনস run, we have lot of seminars and lot of soft skill programs আমরা রান করি ছাত্রদের জন্য যাতে তারা তাড়াতাড়ি প্রোগ্রেস করতে পারে। আর এছাড়া যেটা আছে যে আমরা ছাত্রদেরকে we are actually a support center. We counsel them whether they should study CIMA and how they should be studying CIMA and where they should be going to study CIMA because আমাদের যে কলেজগুলো আছে ওখানে and আমরা কলেজগুলোকে মনিটর করি, so we actually control the colleges how they are teaching the qualification and we also help them to let students pass. So ওদের টিচিং কোয়ালিটিটাও আমরা দেখি আর আমরা স্টুডেন্টসকে প্রোগ্রেস করার জন্য দেখি। আর আরেকটা জিনিস আমরা যেটা দেখি যে স্টুডেন্টসের এমপ্লয়াবিলিটিও দেখি। সো আমরা অনেক কর্পোরেটদের সাথে কাজ করছি, যেমন রবির সাথে আমরা একটা MOU সাইন করেছি। সো এনি রবি এমপ্লয়ি উইল গেট আ স্পেশাল বেনিফিট টু স্টাডি সিমা অ্যান্ড ভাইস ভার্সা সিমা কোয়ালিফাইড দেখে রবি একটা জব অপরচুনিটি দেবে। আচ্ছা আচ্ছা, আমরা এই বিষয়ে বোধহয় আরেকটুখানি ডিটেল জানতে পারি, তবে একটা বিরতি নিয়ে নেব। বিরতির পরে ফিরে এসে আরেকটু ডিটেইলিংয়ে যাব সীমা সম্পর্কে কিংবা অপরচুনিটিস সম্পর্কে। দর্শক, একটা বিরতি নিয়ে নিচ্ছি, এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পরে। দেখছেন যমুনার পর্দায় প্রতিদিনের সকালের আয়োজন সকালের বাংলাদেশ এবং আমাদের সাথে আজকে রয়েছেন জারিফ তামান্না মতিন, কান্ট্রি ম্যানেজার সীমা বাংলাদেশ। টিনা, আমরা ব্রেকে যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, তুমি একটা কোয়েশ্চেন করবে। যেটা হচ্ছে আমরা যখন কথা শুনছিলাম আপনার টার্গেটেড পিপল যারা হচ্ছে গিয়ে আপনার অলরেডি জব করছে তারাও আছে, ফ্রেশার স্টুডেন্ট যারা এইচএসসি সবেমাত্র কমপ্লিট করলো তারাও আছে। প্রফেশনালসদের কথা না হয় বুঝলাম, যেহেতু এটা প্রফেশনাল কোর্সেস অফার করে, সো ওরা চুজ করতেই পারে, এটা কুড বি দ্য ফার্স্ট অপশন। এইচএসসি যারা পাশ করে বেরোলো তারা কেন রেগুলার সিলেবাস না করে সীমায় অ্যাডমিশন নেবে, সীমাকে কেন বাঁচবে তারা, ওয়াই সীমা? একটু সংক্ষেপে বিষয়টা। ভেরি গুড কোয়েশ্চেন। যেটা হচ্ছে যে সীমা বিকজ অফকোর্স ইউ শুড স্টাডি আ কোয়ালিফিকেশন যেটা হলো গ্লোবাল একটা রিকগনিশন আছে, তো সীমা ইজ আ কোয়ালিফিকেশন লাইক দ্যাট। অ্যান্ড সীমাকে কেন তারা বেছে নেবে, বিকজ সীমা বেছে নিলে এটাই হবে যে সীমাটা খুব ফাস্টার, ইট ক্যান বি ফিনিশড অফ ইন আ স্মল ইন আ শর্ট স্প্যান অফ টাইম। সীমা শুরু করলে যেটা হবে যে সীমা, আমি যেটা আগেও বলেছি, সীমা যে কোনো এখান থেকে শুরু করে এটা বিদেশে যে ক্যারি অফ করা যায় অ্যান্ড অথবা এখান থেকে শেষ করা যায়। অ্যান্ড শেষ করলে যেটা হবে যে দে উইল
will get a global passport. We say like this is a next generation qualification. So this qualification will be recognized by every employers around the world. So আমরা যখন একাডেমিক কোয়ালিফিকেশন পড়ি তখন কিন্তু যেটা হয় যেটা ভেরি কান্ট্রি বেসড হয়, যখন আমরা দেশের বাইরে যাই তখন কিন্তু আমাদের ওই দেশে যে আরেকটা কোয়ালিফিকেশন করতে হয় টু অ্যাডাপ্ট টু দ্যাট কান্ট্রি। সো ইন দ্যাট কেস সীমা কোয়ালিফিকেশন উইল বি আ বেটার অপরচুনিটি, ইট উইল গিভ আ বেটার হ্যান্ড। এর বাকি অংশটা আমরা কিছুক্ষণের মধ্যেই শুনবো, কারণটা বিশাল প্রশ্নটা ছোট হলেও আমার মনে হয় আনসারটা একটু বড় এবং একটু লার্জ করে দিলে মনে হয় ভালো হয়। better হবে, right. আমরা একটু নিউজের হেডলাইন্স জেনে আবার sure. ফিরছি। দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে, আমরাও রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা সর্বশেষ নিউজ আপডেট জানতে চলে যাব আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে সহকর্মী কাশফি আজিজ রয়েছেন। কাশফি, শুভ সকাল। শুভ সকাল আজমির, ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে 2 শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি এখনও শনাক্ত করা যায়নি। প্রবল স্রোতের কারণে ডুবুরিরা কয়েক দফা চেষ্টা করেও ML পিনাক 6কে শনাক্ত করতে পারেনি। পথে রয়েছে আরেকটি উদ্ধার জাহাজ নির্ভীক। এরই মধ্যে সকালে আবার উদ্ধার কাজ শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে। কামরুল, উদ্ধার তৎপরতা এখন কোন পর্যায়ে রয়েছে? উদ্ধার তৎপর আগের মতোই ছিল, অর্থাৎ এখন পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটিকে শনাক্ত করা যায়নি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই লঞ্চটি শনাক্ত করার যে অভিযান সেটি স্থগিত ছিল। তবে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের একটি টাগবোট সেটি যে ঘটনাস্থল রয়েছেন সেটিতে গিয়েছেন এবং গিয়ে তারা চেষ্টা করছেন খোঁজার জন্য। তবে এখানে যারা নিখোঁজ রয়েছেন এই দুর্ঘটনায়, তাদের স্বজনরা আজকে মধ্যরাত থেকে তারা আসলে খুবই ক্ষিপ্ত বিক্ষুব্ধ এবং তারা যেটি অভিযোগ করছেন যে লঞ্চটি উদ্ধার জন্য যে ধরনের তৎপরতা গ্রহণ করা দরকার এবং সরকার আন্তরিক হওয়া দরকার এবং সেটি ছিল না, যার কারণে এখন পর্যন্ত এই লঞ্চটিকে শনাক্ত করা যায়নি। এবং লঞ্চটি যেন দ্রুত শনাক্ত করা হয় এবং উদ্ধার করা হয় এবং যারা নিখোঁজ রয়েছেন হয়তো যদি খারাপ ধরনের কোনো কিছু হয়েও থাকে তো শেষ পর্যন্ত তাদের মরদেহটি, স্বজনের মরদেহটি যেন ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবিতে কিন্তু কিছুক্ষণ আগে তারা এই ঢাকা মহাসড়কের ওপরে অবস্থান নিয়েছেন। উপর অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, লঞ্চটি যেন দ্রুত শনাক্ত করা হয় এবং সেটি উদ্ধার করে যারা নিখোঁজ স্বজন রয়েছেন তাদের লাশটি স্বজনদের কাছে ফিরে দেওয়া হয়। এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এটি তাদের এই লঞ্চটি শনাক্ত করা হবে এবং স্বজনদের ফিরে দেওয়া হবে ততক্ষণ তারা এখানে অবস্থান করবেন। আর তাদের এই অবস্থানের কারণে এই মাওয়া ফেরিঘাটে যেসব গাড়ি প্রবেশ করার কথা সেটি কিন্তু প্রবেশ করতে পারছেন এবং মাওয়া ফেরিঘাট থেকে যেসব গাড়ি ঢাকার দিকে যাওয়ার কথা সেই গাড়ি চলাচলও এখন পর্যন্ত বন্ধ রয়েছে। কামরুল, আপনাকে ধন্যবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে 2 দিন ধরে বন্ধ রয়েছে জাহাজ চলাচল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার সময় মতো 2টি জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে, কিন্তু সাগর উত্তাল থাকায় মাঝপথ থেকে তারা ফেরত আসতে বাধ্য হন। পরে সোমবার কোস্টগার্ডের তত্ত্বাবধানে 5টি মাছ ধরা ট্রলারে করে প্রায় 150 পর্যটক টেকনাফে আসেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে আটকে পড়া পর্যটকরা সেন্ট মার্টিনের হোটেলে অবস্থান করছেন। বুধবারের মধ্যে তোবা গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা না হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বাম মোর্চার নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয়া হয়। নেতাকর্মীরা সচিবালয়ের গেটের সামনে পুলিশ ব্যারিকেড ভেঙে সমাবেশ করেন। 3 মাসের বেতন, ওভারটাইম ও উৎসব ভাতা একসাথে পরিশোধের দাবি জানানো হয়। এদিকে 3 মাসের বেতন ভাতা ছাড়া আন্দোলন থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। দাবি আদায়ে আজ বিজিএমইএ কার্যালয় ঘেরাও করবে তারা। প্রয়োজনের সব শিল্প প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, তাজরিন ও তোবার মালিক দেলোয়ার হোসেনকে বাঁচাতেই উদ্দেশ্যমূলকভাবে শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি মালিকপক্ষ। প্রথমবারের মতো মিশরের আনা 72 ঘন্টার মানবিক অস্ত্রবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস।
মঙ্গলবার গাজার স্থানীয় সময় সকাল 8টা থেকে আগামী 3 দিনের জন্য কার্যকর হবে এই অস্ত্রবিরতি। বাংলাদেশ সময় সকাল 11টা থেকে শুরু হবে সাময়িক এই বিরতি। তবে 1 মাস ধরে ইসরায়েলের বর্বরোচিত হামলায় মারা গেছে 1865 নিরপরাধ ফিলিস্তিনি। কায়রোতে পরোক্ষ সমঝোতা আলোচনার জন্য প্রস্তাব দিয়েছে সিসি প্রশাসন, যাতে উভয় পক্ষই সম্মতি জানিয়েছে। টানা 30 দিনের ইসরায়েলি আগ্রাসনের শুরুতেই অস্ত্রবিরতির প্রস্তাব এনেছিল মিশর। সে সময় তেল আবিব তা মানলেও অসম্মতি জানায় হামাস। এবার হামাসের পক্ষ থেকে জানানো হয় কায়রোর আলোচনায় যোগ দিচ্ছে তাদের একটি দল। গাজা থেকে সেনা ও অবরোধ প্রত্যাহারের পাশাপাশি ফিলিস্তিনের নানা দাবি উত্থাপিত হবে আলোচনায়। নেতানিয়াহু প্রশাসন এসব দাবির ব্যাপারে আলোচনায় ইচ্ছুক বলে নিশ্চিত করেন ইসরায়েলি মুখপাত্র মার্ক রেগেভ। For Israel, the most important thing is that we shouldn't have to মিশরের প্রস্তাব অনুযায়ী সকাল 8টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হচ্ছে। চুক্তি অনুযায়ী গাজা উপত্যকায় সব সন্ত্রাসী স্থাপনায় হামলা বন্ধ রাখবে ইসরায়েলি সেনারা। তবে আগের মতো হামাস যেন তা লঙ্ঘন না করে সে ব্যাপারেও সচেষ্ট থাকবে ইসরায়েল। সীমান্ত থেকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করছে, এই শর্তেই মিশরের 72 ঘন্টার অস্ত্রবিরতি প্রস্তাবে রাজি হয়েছি আমরা। আমাদের একটি প্রতিনিধি দল কায়রো সমঝোতা আলোচনায় যোগ দেওয়ার জন্য যাচ্ছে সেখানে। আমাদের লিখিত দাবি উপস্থাপন করব আমরা। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমিরের কাছে। কাশফি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের মূল আড্ডাতে। আমাদের যে কনভারসেশন চলছিল এবং সীমা নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি আমাদেরকে ঠিক নিউজের আগে, যেহেতু পুরো কমপ্লিট হলো না বিষয়টি, টিনার যে প্রশ্নটা করেছিল যে কেন মানুষ সীমা পড়বে, হ্যাঁ, অন্ততপক্ষে এইচএসসি যারা সবে কমপ্লিট করলো, মানে ওয়াই সীমা উড বি পারফেক্ট ফর দেম, ওটা শেষ হয়নি। চেষ্টা করার জন্য রিকোয়েস্ট করছি। ট্রেডিশনাল কোয়ালিফিকেশন থেকে একটা ডিফারেন্ট টাইপ অফ কোয়ালিফিকেশন পড়া, যেটার আন্তর্জাতিক একটা খ্যাতি আছে অ্যান্ড যেটা উড বি রিকগনাইজড বাই এমপ্লয়ার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উড বি দ্য বেস্ট চয়েস ফর এনি স্টুডেন্টস। এই জন্য they should be studying CIMA, and more about that, CIMA gives you a very expertise skills. Because these qualifications, professional qualification like CIMA, it's a management accountancy qualification but focus on business. So it gives you a very expertise skill. So কেউ যদি স্বপ্ন দেখে যে না আমি একসময় নিজের একটা ব্যবসা দাঁড়া করাবো and আমি নিজের কোম্পানি থাকবে, তখন they should be studying a qualification like that instead of like studying a qualification which will give you very generic. And CIMA কে আমরা যেটা বলেছি, CIMA is a qualification which makes you stand out from the crowd. বিকজ সবাই কিন্তু খুব জেনারিক কোয়ালিফিকেশনস পড়ছে। সো সীমা কোয়ালিফিকেশনটা যারা পড়বে তাদেরকে একটা এক্সপার্টাইজ স্কিল তারা পাচ্ছে, প্লাস তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছে যেখানে দে হ্যাভ অল গ্লোবাল রেকগনিশন বাই দ্য এমপ্লয়ার্স অ্যান্ড বাই এভরিওয়্যার দে গো। তো সেক্ষেত্রে কি টিনা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন হয়ে যাচ্ছে না, যেহেতু এরকম একটা চমৎকার বিষয় এবং এখানে পড়লে শুধুমাত্র বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি বা গ্লোবালি একটা জব বা নিজের প্রতি মানে একটা ক্যারিয়ার নিশ্চিত করা সম্ভব, তাহলে খুব সঙ্গত কারণে প্রশ্ন আসছে যে তাহলে এটা পড়তে খরচ কেমন বা টার্মস এন্ড কন্ডিশন গুলো কি? আচ্ছা, আমাদের খরচটা হলো স্টার্লিং পাউন্ডে। রেজিস্ট্রেশন ফি হলো 75 পাউন্ড, যেটা প্রত্যেক বছরে 1-2 পাউন্ড করে ইনক্রিজ হচ্ছে। অ্যান্ড বাট আমরা যদি কম্পেয়ার করি যে অন্য আদার কোয়ালিফিকেশন যেটা আমরা বাংলাদেশে বসে পড়ছি, ইটস নট দ্যাট এক্সপেন্সিভ। বিকজ আমরা যেটা হচ্ছে যে আমরা যদি এটাকে স্টার্লিং পাউন্ডটাকে বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করি, ইট টেক্স ইউ অ্যারাউন্ড এখনকার যে আমাদের যে এখন যে ফিস স্ট্রাকচারটা আছে ওটা থেকে আমাদের অ্যারাউন্ড 2-2.5 লাখ টাকা থেকে অ্যারাউন্ড 3 লাখ টাকার মধ্যে ইউ ক্যান ফিনিশ দ্য এন্টায়ার কোয়ালিফিকেশন। অ্যান্ড যদি পার্ট বাই পার্ট শেষ করে তখন ওটার ফিটা আবার একটু ডিফারেন্ট, বিকজ তখন আর একটু কম হতে পারে। বিকজ অ্যাজ আই মেনশন দ্যাট আমাদের ডিফারেন্ট টার্গেট গ্রুপ ডিফারেন্ট এন্ট্রি লেভেল দিয়ে আসছে। সো যারা ফ্রেশার তাদের জন্য 2 থেকে 3 লাখ টাকার মধ্যে হবে, 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে। আর যারা একদম ধরেন বিবিএ শেষ করেছে বা এমবিএ শেষ করেছে বা অলরেডি প্রফেশনালস, দে হ্যাভ এ ডিফারেন্ট পে স্ট্রাকচার, মানে তাদের জন্য একটা ডিফারেন্ট টিউশন ফি স্ট্রাকচার আছে। সেক্ষেত্রে আর কোনো কি টার্মস এন্ড কন্ডিশন আছে? যেমন আপনি বললেন টিনার একটা প্রশ্নের উত্তরে যে শুধুমাত্র কারা করতে পারে, এটা হচ্ছে কারা করতে পারে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো টার্মস এন্ড কন্ডিশন কি আছে? না, আমরা উই কিপ ইট, উই জাস্ট সে লাইক দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর এনিওয়ান টু স্টাডি সীমা ইজ লাইক
they can be 16 years of age, minimum maturity level for them to start off, and they will have to have a little good grip in English and maths. Okay. But not necessarily that English and maths good grip na hole je parbe na. It completely depends at your own caliber. So how much you can grasp in and how much you can carry it on. So it's very doable, and আমাদের মানে আমাদের যে মানে neighboring countries যেটা আছে যেমন Sri Lanka is Sima's regional office, and also in Pakistan and even Dubai we have ample of students who are studying the qualification. Sri Lanka তে তো even ছাত্ররা ছোটবেলা ক্লাস 2 থেকে তারা স্বপ্ন দেখে যে আমি বড় হয়ে সিমা মেম্বার হব. So they have around 4,000 সিমা members. আমাদের দেশে এখন মেম্বার সংখ্যা আছে around 17 জন, সো যারা ডিফারেন্ট কর্পোরেটে লিডিং পজিশনে কাজ করছে. আচ্ছা, আচ্ছা, আমি একটা এবার খুবই প্রাসঙ্গিক প্রশ্নে যেতে চাই। যেহেতু বললেন যে ওদের 4,000 আমাদের 17 জন, তার মানে আমি এটা ধরে নিতে পারি এখনো লোকজন সীমা সম্পর্কে আমাদের দেশে জানেই না, খুব কম জানে। আমাদের দেশে সীমা আমরা শুরু করেছি 2011-তে, আমি যেটা বলেছি। সো এই বছর আমাদের 3 বছর হবে। 3 বছরে উই হ্যাড আ ভেরি ড্রামাটিক গ্রোথ, বিকজ আমরা প্রথম বছরে পেয়েছিলাম 67 স্টুডেন্টস অনলি, এর পরের বছর 280, এর পরের বছর 370, এই বছর টিল টুডে উই আর 350. So you can see that the growth is like, you know, it's in a very accelerating phase, because আমাদের গ্রোথটা খুব বেশ ভালো. সো সীমা সম্বন্ধে মানে যারা ইজ ভেরি মানে আমরা যেটা আছে যে সীমা সম্বন্ধে মানুষ এখন জানে, আজ থেকে 2-3 বছর আগেও ধরেন সীমা সম্বন্ধে পিপল ওয়ার লিটল ডিসওরিয়েন্টেড, বাট যারা অ্যাকচুয়ালি এই কোয়ালিফিকেশনসগুলো থেকে আগে থেকেই জানে, বিকজ যেহেতু ওয়ার্ক লাইফের সাথে ইউনো ওয়ার্কিং পজিশনস অ্যান্ড পজিশনসগুলোর সাথে এটা ভেরি টিউন, তারা আগে থেকে জানতো। বাট এখন ধরেন আম জনতাও জানছে, আমরা ওনাদেরকে জানানোর জন্য ডিফারেন্ট মানে মেকানিজমও ইউজ করছি, লাইক ইউনো উই আর ট্রাইং টু আউটরিচ দেম। কিভাবে পাবে ওনারা আপনাদেরকে, মানে কেউ যদি সীমার contact করতে ইনফরমেশন জানতে হলে আমাদের অফিস হলো গুলশান যে আগোরা আছে, গুলশান আগোরা 3 তলায়, RM সেন্টারে 3 তলায় সীমা অফিস। আমাদের ফোন নাম্বার হলো 01771771778944, অ্যান্ড আমাদের ওয়েবসাইট হলো www.seemaglobal.com, and people can also like our Seema Bangladesh Facebook page. So www.seemaglobal.com এ গেলেও they can go to Bangladesh page and get all the information about how to contact আচ্ছা, us. মানে কিভাবে কন্ট্যাক্ট করবে, এটা গেল মানে লোকজন কিভাবে করে আপনাদেরকে পাবে। এর বাইরে আপনারা কিভাবে ওদেরকে জাজ করবেন? যেরকম একটু আগেই বললেন যে ম্যাথস কিংবা ইংলিশে ভালো কিনা, এটা হলে পরে মোটামুটি ভাবে নিচ্ছেন। আমি বলছি ম্যাথস এন্ড ইংলিশে ভালো থাকলে ইটস আ বেটার অপরচুনিটি, বাট আমাদের সাথে যোগাযোগ করতে হলে যেটা হয় যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা আমি বলেছি 01 না, যোগাযোগের বিষয়টা না, এটা এখানে ওর মানে প্রশ্নটা কিভাবে করবেন মানে আপনারা? আপনি তাকে সে যে যোগ্য, সে মানে যেটা কোনো করতে exam পারবে দিতে হয়? সেটার জন্য কি? প্রথমে যেটা হচ্ছে যে প্রথমে ছাত্র রেজিস্টার করবে, করার পরে যেটা হচ্ছে যারা একদম স্ক্র্যাচ থেকে শুরু করবে, যেটা এইচএসসি এন্ড এ-লেভেলস, তাদেরকে যেটা করতে হবে যে রেজিস্টার করার পরে তাদেরকে 5টা পেপার অনলাইনে পরীক্ষা দিতে হচ্ছে। সো এনি স্টুডেন্টস, আমাদের যেটা হচ্ছে যে আমরা কোনো এখানে উই ডোন্ট হ্যাভ এনি ভেরি স্ট্রিক্ট রেগুলেশন অন জাজিং, লাইক ইউ নো উই ডোন্ট জাজ দেম ভেরি স্ট্রিক্টলি, উই জাস্ট সে দ্যাট ইউ নো এভরিওয়ান হ্যাজ অ্যান ওপেন এন্ট্রি রুট টু স্টাডি সীমা. Once they can sit for the exam and qualify, they themselves understand that you know how much they can be able to do it, তারা কতটুকু পারবে সীমা পড়তে। সো এখানে কোনো স্ট্রিক্ট গাইডলাইন নেই যে আপনাকে এটা করলে এটাই হলো প্রিরিকুইজিট, এটা না করলে আপনি পড়তে পারছেন না। কিন্তু যদি সীমা পড়ে ফেললো, তাহলে বিজনেসের কথা একবার উঠে আসলো না, যে বিজনেসও করতে পারে। এখন আমরা যেটা এখনকার পার্সপেক্টিভ যদি দেখি যে বিজনেস ফিল্ডটা খুবই টাফ, এবং এখানে হচ্ছে হাইলি কম্পিটিশন, মার্কেটটা সেরকমই হয়ে গেছে, খুবই কম্পিটিটিভ, কিভাবে তারা সাস্টেইন করবে? আচ্ছা, যেটা হচ্ছে যে সীমা কোয়ালিফিকেশনে যেটা আমি বলেছি, একাডেমিক কোয়ালিফিকেশন থেকে সীমা কোয়ালিফিকেশন ডিফারেন্ট, বিকজ আপনাকে সবসময় আপডেট রাখছে। সিলেবাস যতবার চেঞ্জ হচ্ছে, যে সাপোজ উই হ্যাভ আ মেম্বার যে ধরেন 20 ইয়ার্স আগে মেম্বার হয়েছে, সেও কিন্তু আমাদের নিউ সিলেবাস সম্বন্ধে আপডেটটা জানছে। তাহলে সেই সিলেবাসটা কি ইন্টারন্যাশনাল সিলেবাস? It's an international syllabus. Everywhere around the world we have the same syllabus and same exam. So ওই সেন্সে যেটা বলছি যে কোনো ছাত্র যখন সীমা পড়ার পর তারা যে স্কিলসটা পাবে, ওই স্কিলটা ইজ গুড এনাফ ফর দেম টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। যে কোনো দেশে যে কোনো সময়ে ওই স্কিলটাকে দিয়ে সে তার এমপ্লয়ার্স থেকে শুরু করে সে তার নিজের যোগ্যতা দিয়েও বিজনেস স্টার্ট করতে পারবে বা বড় বড় কোম্পানিতে কাজ করতে পারছে। আচ্ছা,
ঠিক আছে, তার মানে মোটামুটি ভাবে আমরা জেনে নিলাম সীমা সম্পর্কে। ডিটেলসে জানতে হলে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলেই তখন যখন তারা আমাদের সীমা অফিসে আসে তখন আমরা তাদের প্রিরিকুইজিট আগে যে প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে ওটা শুনে আমরা ওনাদেরকে কাউন্সেলিং করি যে ওনারা কোন এন্ট্রি রুট দে উইল বি মোর এলিজিবল টু স্টাডি সীমা। সো এটা তখন আমরা কাউন্সেলিং এর মাধ্যমে ওনাদেরকে সাজেস্ট করি। আচ্ছা, কার জন্য কোনটা পারফেক্ট হবে, তাই তো, কে কোথায় যাবে। ধন্যবাদ আপনাকে। Thank you so much. তামান্না, আপনি আসলেন, সকালবেলাটা আমাদেরকে দিলেন, এবং অনেকেই আমার মনে হয় যারা ঢাকা বেসড নয় কিংবা বিভাগীয় শহর ছাড়াও বাইরেও হয়তো লোকজন জানলো, যারা সবে সবে এইচএসসি কমপ্লিট করলো ওরাও হয়তো নক করতে পারবে, আর প্রফেশনালসদের মাথায়ও এটা থাকলো। আপনি এলেন, আপনাকে অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ সো মাচ। তাহলে মোটামুটি আমাদের একটা বিরতির সময় হয়ে গেল। দর্শক আমাদের সাথেই থাকুন, বিরতির পরেই ফিরছি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকালের বাংলাদেশে। টিনা নন্দী এবং আজমির রয়েছে আপনাদের সাথে, এবং মোটামুটি করে আজকে আমরা অনেক কিছু জেনে ফেললাম এবং আপনাদেরকে জানানোরও চেষ্টা করলাম। একই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদেরকে যদি কিছু জানাতে চান আপনি, তাহলে সেক্ষেত্রে ফেসবুক খোলা আছে, এটা 24/7 অ্যাক্টিভ থাকে, আপনি চাইলেই কিন্তু সেখানে জানাতে পারেন। facebook.com/সকালের বাংলাদেশ এটি আমাদের অফিসিয়াল পেজ। এখানে আপনি একটা লাইক দিবেন এবং লাইক দেওয়ার পরে সবগুলো আপডেট আপনি কিন্তু ঠিক সময়ে আপনার হোম পেজে পেয়ে যাবেন। আর আজকে অনেক মানুষের জন্মদিন, যাদের জন্মদিন তাদের নিশ্চয়ই অনেক রকমের প্ল্যান আছে, তাই না? প্ল্যান আছে, এবং আমাদের পক্ষ থেকে আমরা জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের মাঝে মাঝে সুযোগ থাকে যাদের জন্মদিন এমন কারোর সাথে কথা বলে নেয়ার, তো আজমির কথাটা তুলেই ফেললো। দর্শক, আমরা এখনো তাই করব। আজ এমন একজন মানুষের জন্মদিন যিনি বাংলাদেশের অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, অনেক কবিতা প্রেমীদের হৃদয়ে বসে রয়েছেন। আজ জন্মদিন হচ্ছে কবি লেখক মহাদেব সাহার। আমরা মহাদেব দার সাথে কথা বলার চেষ্টা করি একবার, আজমির, নাকি? আমরা, হ্যাঁ, অন্ততপক্ষে আমার খুবই পছন্দের কবি উনি। শুধু তোমার না, আমার এবং আমাদের। হ্যাঁ, আমাদের অনেক পছন্দের কবি। তো একবার দেখি আমরা যদি সরাসরি উইশ করতে পারি। হ্যালো মহাদেব দা, শুভ জন্মদিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ধন্যবাদ, ধন্যবাদ। ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি। আচ্ছা, আমি একটু জন্মদিন প্রসঙ্গে একটা প্রশ্ন জানতে চাই। সবার আগে এখন পর্যন্ত কেউ উইশ করেছে, বা কে উইশ করেছে আপনাকে? রাতে দু একবার তো ফোন করেছে, আর সকালে প্রায় আমার ঘুম থেকে জাগিয়ে দিয়েছে আমার ফলে উঠবেন লেখক, উপন্যাসিক লেখক, দিন প্রথমে সাহিত্য প্রথম টেলিফোন পেয়েছি। আচ্ছা, আমি খুব একটা ভালো স্পষ্ট শুনতে পারলাম না, এখানে টেকনিক্যাল কিছু অসুবিধা হয়তো। আমি আমার আর একটা প্রশ্নই করে ফেলি বরং, যেটা খুব জানতে চাইছি মহাদেব দা, আমরা কি নতুন করে আপনার আর কোনো কবিতা পাচ্ছি? কারণ আপনার কবিতা পড়তে পছন্দ করে এরকম মানুষের সংখ্যা অনেক, তো তারা আপনার নতুন কোনো কবিতা পাচ্ছে কিনা, বা কোনো লেখা? আমি বুঝতে পারছি না, কথাগুলো পরিষ্কার হচ্ছে না, কথাটা বুঝতে পারছি। আচ্ছা দাদা, আমরাও খুব একটা স্পষ্ট শুনতে পাচ্ছি না। দর্শক, আমরা একদমই স্পষ্ট শুনতে পাচ্ছি না। হয়তো আজকে বৃষ্টিপাত হয়েছে, হ্যাঁ, ওর জন্য এটার একটা প্রভাব হতে পারে, টেকনিক্যালি কোনো একটা প্রবলেম এক্স্যাক্টলি। হতে পারে। যদি আমরা কানেকশনটা ক্লিয়ার পাই দর্শক, তাহলে আবার মহাদেব দাকে কানেক্ট করার চেষ্টা করব, কারণ এরকম অনেকেই থাকবেন যারা মহাদেব সাহা সম্পর্কে জানতে খুবই উৎসুক এবং আগ্রহী, যারা তার কবিতা পড়তে পছন্দ করেন, লেখা পড়তে পছন্দ করেন। অন্ততপক্ষে আমি তো স্কুল লাইফ থেকে, মানে সেই কলেজ থেকে তার চিঠি দিয়েও কবিতাটা হয় না, ইউনিভার্সিটি লাইফের একটা
খুবই ফ্যাসিনেশন থাকে যে চিঠি দিয়েও কবিতাটা সবার খুব পছন্দের থাকে, আমার যেরকম চিঠি দিয়েও পড়তে অনেক পছন্দ করতাম। এরকম অসংখ্য কবিতার স্রষ্টা তিনি, হ্যাঁ, এবং অবশ্যই, এবং লেখা। অনেক শুভকামনা আপনার জন্য, আর আমরা তো অবশ্যই। চেষ্টা করবোই আবারও আরো আপনাকে একবার কানেক্ট কানেক্ট করতে, যদি কানেকশনটা ক্লিয়ার থাকে। আমরা বরং দর্শকদের সাথে একটু কমিউনিকেট করে ফেলি ততক্ষণে আসবে। সেটাই শুরু কর। মহাদেবদা ছাড়াও আজকে যাদের জন্মদিন তাদেরকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা, অনেক ভালো কিছু হোক আপনার জীবনে, এটা হচ্ছে প্রত্যাশা। আর ফেসবুকের অ্যাড্রেসটা আরেকটা বার বরং টিনা তুমি জানিয়ে দাও। আচ্ছা, যারা আমাদেরকে জানাতে চান আমাদের সম্পর্কে কোনো সাজেশন থাকলে, কোনো দেখতে চাওয়া থাকলে, কোনো কোয়েরিজ থাকলে বা কোনো মতামত থাকলে আমাদের যেখানে জানাবেন সেটা হচ্ছে www.facebook.com/সকালের বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ, অফিসিয়াল ওয়েব পেজ। এখানে আমাদেরকে জানালেই আমরা জেনে যাব থ্রু টিম। সেটা আবার বিবেচনা সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে বা সেটা ফলো করা হবে। হ্যাঁ, এবং আমরা দেখতে দেখতে টিনা একদম কোন শেষ জায়গায় বলো? পর্যায়ে চলে এসেছি, আজকে টাটা করতে হবে। সেটাই তো। আর টাটা করতে গেলে স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ হয়ে যায়, হ্যাঁ। কারণটা হচ্ছে আমরা একটা গল্পের মুডে থাকি, আমরা দুজন মিলে চেষ্টা করি আপনাদেরকে হ্যাঁ, আজকের এন্টারটেইন মতো করতে। চলেও যাই, কারণ মহাদেব দাকেও আমরা আর কানেক্ট করতে করতে পারছি না, পারছি না। কারণ অন্ততপক্ষে আর 2-1 মিনিটের মধ্যে হয়তো কানেকশনটা ক্লিয়ার হচ্ছে না। সো একদম যেহেতু সময়ও নাই, আজকের মতো চলে যাচ্ছি আমরা। আর অবশ্যই চলে যাওয়া মানে কিন্তু প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। আপনাদের সাথে কোনো রকমের বিচ্ছেদ ঘটাচ্ছি না, আপনাদের সাথে আমাদের যে সম্পর্কটা সেটা হার্ট টু হার্ট। অবশ্যই আপনাদেরকে আবারও পাশে পাবো, এবং প্রতিদিন আপনারা চোখ রাখবেন এই সময় 7:30 থেকে যমুনের পর্দায়, যেখানে সকালের বাংলাদেশ সবসময় আপনার জন্য শুভ হয়ে রয়। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।